প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নজরুল স্যার। আজকে আমরা নবম গণিত অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। তোমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শোনো। গণিতের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের আনসারের মতো নয়। তোমরা পরীক্ষার হলে গিয়ে একটা সৃজনশীল প্রশ্ন পেলে একটা নির্দিষ্ট সময়ের ভিতর যেভাবে আনসারগুলো করে আসো, গণিতের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু সেরকমের হবে না, একটু পরিবর্তনশীল। সেখানে প্রত্যেকটা আনসারের সাথে তোমার নিজস্ব কিছু মতামত, ব্যাখ্যা, বিশ্লেষণ অবশ্যই সংযোজন করতে হবে। গতানুগতিক অঙ্ক আমরা যেভাবে আনসার করি ওরকমের না। তাহলে কথা না বলে চলো গণিতের অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয় আমরা একটু দেখে নেই। আজকে আমরা নবম গণিত অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করতেছি। প্রথমে শিরোনামগুলো এইভাবে কভার পেজগুলো সাজিয়ে নিবে। সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান। তোমার অ্যাসাইনমেন্ট শুরুতেই সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান এই ধরনের একটা শিরোনাম বা হেডিং হাইলাইট করে লিখে নিবে। তারপর প্রশ্নটা উঠাবে, 1 নং প্রশ্ন। এইভাবে আমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু 1 নং প্রশ্ন এইভাবে লিখি না, কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে প্রশ্নগুলো আগে লিখতে হয়, তারপরে সমাধানের দিকে যেতে হয়। দেখো এই সমাধানগুলো তোমরা নিজেরাই পারো। এখন তুমি কিভাবে 0.6 তার উপর পৌনঃপুনিক এর মান 2/3 6/9 পেলা, এটার একটা ছোট্ট ব্যাখ্যা তোমাকে দিতে হবে। আমরা সৃজনশীল আনসার করতে গেলে এইভাবে ব্যাখ্যা দেই না, লিখি না, কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে এই ব্যাখ্যাগুলো অবশ্যই লিখতে হবে। এটার মাধ্যমে তোমার গ্রেডিং নির্বাচন করা হবে। মনে করো কোনো একজন শিক্ষার্থী শুধুমাত্র এতটুকুই সে লিখে আসলো, সে যা পাবে, আর একজন শিক্ষার্থী এই ধরনের ব্যাখ্যা দিল, দুজনের গ্রেডিং কি সমান হবে? একজন বড়জোর উত্তম গ্রেডিং পেতে পারে, আরেকজন যিনি ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ লিখবেন তিনি অতি উত্তম গ্রেডিং পাবেন। সুতরাং তোমাকে ব্যাখ্যা বা ছোট একটা বিশ্লেষণ অবশ্যই দিতে হবে। এখানে বিশ্লেষণের মধ্যে বা ব্যাখ্যার মধ্যে আরো কিছু শব্দ আছে, আমার সব লেখার দরকার নাই। আমার এই অঙ্কটি করতে গিয়ে যতটুকু কাজ আমি করছি, যেমন আমরা লিখেছি দশমিক ডানে একটি আবৃত্ত অঙ্ক রয়েছে। দেখো দশমিকের ডানে একটি আবৃত্ত অঙ্ক রয়েছে, তাই সাধারণ ভগ্নাংশের হরে একটি 9 বসেছে এবং দশমিক বিন্দুর বামে সার্থক অঙ্ক না থাকায় দশমিক ও পৌনঃপুনিক উঠিয়ে দিয়ে প্রাপ্ত অঙ্ক লবে বসেছে। তাহলে দশমিক এবং পৌনঃপুনিক উঠিয়ে দিয়ে প্রাপ্ত অঙ্ক হলো 6, যা আমরা লবে বসিয়েছি। অতঃপর সরল করলে 2/3 হয়। আবার দ্বিতীয় অংশটি হচ্ছে এরকম। এবার আমরা গুণফলটা নির্ণয় করব, অর্থাৎ দুটি পয়েন্ট আলাদা আলাদাভাবে সুন্দর করে বের করে তারপর গুণফলটা নির্ণয় করব। আমরা সৃজনশীল আনসার করলে কিন্তু ওই প্রথম অংশ দ্বিতীয় অংশ লিখলাম, নইলে সরাসরি এইভাবে লিখলাম, হইলে কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে এইভাবে পার্ট বাই পার্ট বের করবা, সেটাই ভালো। এবার দেখো দশমিকের পরে আবৃত্ত অংশ কিন্তু অঙ্ক কিন্তু 6, অর্থাৎ 6 অঙ্কটা পুনরাবৃত্ত হচ্ছে, এই জন্য 6 অঙ্কটা লিখে তার উপর একটা পৌনঃপুনি দিলাম, ছোট একটা ব্যাখ্যা দিবা। আবৃত্ত দশমিক ভগ্নাংশের আবৃত্ত অংশে, অর্থাৎ দশমিকের ডান দিকে যে অঙ্কগুলো পুনঃ পুনঃ আসতেছে সে অঙ্কগুলোর যে অংশ তাকে বলা হবে আবৃত্ত অংশ। আবৃত্ত অংশে একটি অঙ্ক 6 আবৃত্ত হয়েছে, মানে পুনরাবৃত্ত হয়েছে, তাই 6 এর উপরে পৌনঃপুনিক বিন্দু বসেছে। তোমরা ভিডিওটাকে একটু থামিয়ে দিয়ে তারপর নোট করতে পারো, আমাদের সময় বাঁচানোর জন্য একটু সামনে এগিয়ে যেতে হবে। অতঃপর নির্ণয় মান এভাবে লিখলাম, হাইলাইট করে দিলাম। 2 নং প্রশ্ন, এর আবৃত্ত দশমিকে প্রকাশিত মান কত? দেখো কিভাবে করি। প্রথমে আমরা এটা একটা মিশ্র ভগ্নাংশ, একে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলাম, অর্থাৎ সমস্ত ভাঙালাম। অতঃপর হর দিয়ে লবকে ভাগ করব। এই ভাগটা তোমরা নিজেরা করে নিবা, বা আমি করে দিয়েছি। একটু ধৈর্য ধরে এই ভাগটা করবা, বাটা ক্যালকুলেটর দিয়ে না দিয়ে এইভাবে ভাগ করে দিবা। আর যদি সময় খুব সংক্ষিপ্ত থাকে, অর্থাৎ এইভাবে ভাগটা দেখিয়ে দেওয়াই ভালো। লক্ষণীয়, দশমিকের ডান দিকে কোনো অঙ্ক যদি পুনরাবৃত্ত হয় তাহলে সেই অঙ্কটি কমপক্ষে 2 বার দেখাইতে হয়। যেমন 5.6.7 5.6.7 এই অঙ্কটি কমপক্ষে 2 বার দেখে ডট ডট দিবা।
একবার দেখি ডট ডট দিলে এখানে ভুল হওয়ারও সম্ভাবনা থাকে, তোমার লজিক সঠিক হয় না। এই জন্য যে অঙ্কটি পুনরাবৃত্তি হচ্ছে সেটাকে কমপক্ষে তুমি 2বার দেখাইবা, তাহলে আমাদের অবশেষ 2 জায়গার মধ্যে একই রকমের আসবে। যেমন এখানে অবশেষ 21, এখানে অবশেষ 21 এরকমের, অর্থাৎ মোট কথা হচ্ছে যে অঙ্ক পুনরাবৃত্তি হবে সেটা দশমিকের ডান দিকে কমপক্ষে 2বার দেখাইবা অথবা ডট দিয়ে রাখবা। এবার দেখো এই 32.567 আমরা কিভাবে লিখলাম? 32.567 5-7 উপর কেন পৌনঃপুনিক দিলাম তার একটা ব্যাখ্যা দিতে হবে। তুমি কেন 6 উপর দাও নাই? দেখো ছোট একটা ব্যাখ্যা, দশমিক বিন্দুর ডানে একাধিক আবৃত্ত অঙ্ক থাকলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু বসে। এটা তোমার ব্যাখ্যা। এইটুক ব্যাখ্যা দিলেই তোমার মূল্যায়ন অতি উত্তম গ্রেডিং এর দিকে যাবে, তা না হলে কিন্তু উত্তম অথবা মধ্যম এই ধরনের গ্রেডিং হবে। এবার 3 নং প্রশ্ন, n = 2p - 3 where p belongs to n এবং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো আমরা কিভাবে সমাধান করলাম, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, সুতরাং p হবে সকল স্বাভাবিক সংখ্যা, আর আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়, তাহলে আমরা বলতে পারি p = 1 হলে n এর মান কত হয়? -1 হয়। এবার n স্কয়ারে কত হয়? 1 হয়, -1 স্কয়ার করলে 1, যা বিজোড় সংখ্যা এবং ইহাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। কিভাবে 1 হয় আমরা একটু দেখে নিই। এই ভাগশেষ যে 1 হয় এটা তোমাকে বিশেষভাবে দেখিয়ে দিতে হবে। 4 যাইব 1 এর মধ্যে 0 বার, এই 0 দিয়ে 4 কে গুণ করলে হবে আবার 0, 1 এর নিচে 0 বসাইলাম, এবার 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, তাহলে দেখা যায় ভাগশেষ 1 থাকে। একটু উঠিয়ে নাও। আবার দেখো p = 2 হলে n এর মান কত আসে? n এর মান আসে 1, তখন n স্কয়ার মান 1 আমরা কিছুক্ষণ আগে দেখিলাম, যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1। এবার n এর মান তো 1 2 এর জন্য পার্টিকুলার 1 যে হয় তাকে যে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয় তা আমরা যুক্তি দিয়ে বুঝালাম। এখন যখন p এর মান 2 থেকে বড় হবে এবং p স্বাভাবিক সংখ্যা হবে, তখন যে হাজার হাজার পার্টিকুলার যেই উদাহরণ আছে তা কি দেওয়া সম্ভব? এখন আমাদেরকে একটি জেনারেল সূত্রের মাধ্যমে প্রমাণ দিতে হবে। তখন যখন n এর মান 2 এবং p belongs to, যখন p greater than 2 অর্থাৎ p এর মান যখন 2 থেকে বড় স্বাভাবিক সংখ্যা হবে, তখন আমরা সূত্র প্রয়োগ করে জেনারেলি একটি সূত্র প্রয়োগ করে লজিক দিব। n = 2p - 3, n স্কয়ার কত হবে? a - b হোল স্কয়ারের সূত্র বাঙাইলাম, শেষ পর্যন্ত 9 কে লিখলাম 8 + 1। এবার দেখো এই 4 × p × p - 3 এই অংশটুকু কিন্তু 4 এর গুণিতক, তাই না? তুমি p এর মান 2 থেকে বড় যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা লও, 5 10 100 200 1 কোটি আপ টু ইনফাইনাইট, যে কোনো একটা সংখ্যা লও, তুমি মনে রাখবা 4 গুণন একটি সংখ্যা গুণন আরেকটি সংখ্যা, তাহলে যে আমরা রেজাল্টটা পাবো সেই রেজাল্টটার অর্থাৎ প্রাপ্ত সংখ্যাটি অবশ্যই 4 এর গুণিতক হবে। আবার 8 কিন্তু 4 এর গুণিতক, তাহলে লজিকটা এই ধরনের আসতে পারে 4p, p-3 এবং 8 উভয়ে 4 এর গুণিতক বলে তাদের সমষ্টি 4 দ্বারা বিভাজ্য। মনে করো 4 এর গুণিতক, তুমি যে কোনো দুইটা গুণিতক নাও, যেমন একটা নিলাম আমরা 20 আর একটা নিলাম 24, তাহলে কত হয়? যোগ করলে কত হয়? 20 + 24, 20 ও 4 দ্বারা বিভাজ্য, 24 ও 4 দ্বারা বিভাজ্য, তাহলে 20 এবং 24 যোগ করলে যে ফল পাবো 44, তাও 4 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে যুক্তি। তাহলে এবার 4p × p - 3 + 8 এই পর্যন্ত কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এখন 4 দ্বারা বিভাজ্য যে কোনো একটা সংখ্যা বলো, যেমন 100, 100 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এখন 100 সাথে 1 যোগ করো, 101 অর্থাৎ 101 একটা বিজোড় সংখ্যা, এবং তাকে যদি তুমি স্কয়ার করো, অর্থাৎ 101 একটা বিজোড় সংখ্যা, আমি বলতেছি আবার সহজ করে, 4 দ্বারা বিভাজ্য যে কোনো একটা সংখ্যা বলো, অর্থাৎ 4 এর গুণিতক, যেমন 100, 104 দ্বারা বিভাজ্য। এখন 100 সাথে 1 যোগ করো, যোগ করলে যে সংখ্যাটা হবে অর্থাৎ 101, তাকে কিন্তু 4 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগশেষ 1 থাকবে। যেমন 4 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা হচ্ছে আমাদের ধরলাম 8,
তাহলে 8 এর সাথে 1 যোগ করো 9, 9কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি ভাগশেষে 1 থাকবে। তাহলে আমরা একটা লজিক দিলাম যে একটা সাধারণ সূত্রের মধ্যে লজিক দিলাম যে এই সবটুকু সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। সুতরাং আমরা বলতে পারি সিদ্ধান্ত n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। নোটটা একটু উঠিয়ে নাও। চার নং প্রশ্ন, প্রদত্ত উদ্দীপকের মধ্যে এই ধরনের তথ্য ছিল। আমাদেরকে বলেছিল a প্রাইম ক্যাপ b ইকুয়াল হোয়াট। আমরা কিভাবে বের করব? প্রথমে a প্রাইমের মান বের করে নেব। তোমরা সহজেই জানো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। 2 4 6 এখান থেকে বাদ দিবা, 2 4 6 তাহলে থাকবে 3 5 7 9। এবার a প্রাইম ক্যাপ b অর্থাৎ এর পূরক সেট b নির্ণয় করো। তাহলে এর পূরকের মান 3 5 7 9 এখানে বসালাম, সেট b এর মান 3 5 7 বসাইলাম। তাহলে সেট করলে যে উপাদানগুলো কমন হয়, যেমন 3 5 7 এরা কমন উপাদান, সাধারণ উপাদানের জন্য তাদেরকে লিখলাম। এবার আসো সৃজনশীল প্রশ্ন 1। দুটি ফাংশন দেওয়া আছে এভাবে সংজ্ঞায়িত, অথবা প্রশ্ন করলো কয়ের মধ্যে প্রশ্ন, ক্ষয়ের মধ্যে প্রশ্ন, গয়ের মধ্যে প্রশ্ন। প্রশ্নগুলো একটু উঠিয়ে নাও। তোমার অ্যাসাইনমেন্ট লেখার জন্য অবশ্যই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে লিখতে হবে, তারপর তুমি উত্তর লেখা শুরু করবা। গতানুগতিক পরীক্ষার হলে যেভাবে আমরা সৃজনশীল প্রশ্নের আনসার করি ওইভাবে না। আরেকটা কথা লক্ষণীয় যে ক খ গ এবং 2 3 অর্থাৎ টোটাল যে কাজগুলো তোমাকে দিয়েছে, এই টোটাল কাজটুকু তুমি কত সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছো তার উপর কিন্তু গ্রেডিং। তুমি হয়তো মনে করতে পারো কয়ের প্রশ্ন বড় করব না, ক্ষয়ের প্রশ্ন ছোট করব, ঘয়ের প্রশ্ন তো ছোট কেন? না, যেখানে যে প্রশ্ন করা হয়েছে তুমি সেভাবে উত্তর দিবা। কোনটা বড় প্রশ্ন কোনটা ছোট প্রশ্ন সেটা তোমার দেখার দরকার নেই। তোমাকে টোটাল কাজটি তুমি কিভাবে করেছো তোমার টিচার তা দেখবে। সমাধান x belongs to n such that x square greater than 3 এবং x cube lesser equal 30। সেখান থেকে আমরা পাই 2 3, অর্থাৎ x এর মান তো স্বাভাবিক সংখ্যা। আমরা যদি x এর মান 1 নিই, 1 এর স্কয়ার করলে হয় 1। 1 কি 3 থেকে বড় হয়? একটা কন্ডিশন স্যাটিসফাই হয় না, সুতরাং এটা বাদ। আমরা যদি 2 নেই, 2 এর স্কয়ার করলে হয় 4 যা 3 থেকে বড়, 2 এর কিউব করলে হয় 8 যা 30 থেকে ছোট, সুতরাং 2 নিলাম। 3 যদি নেই, 3 কে স্কয়ার করলে হয় 9 যা 3 থেকে বড়, 3 কে কিউব করলে হয় 27 যা 30 থেকে ছোট, সুতরাং 3 নিলাম। এবার যদি তুমি 4 নিতে চাও তাহলে 4 কে স্কয়ার করলে হয় 16, তা 3 থেকে বড়, একটা কন্ডিশন স্যাটিসফাই হয়। কিন্তু 4 কে কিউব করলে তো 64 যা 30 এর সমানও না ছোটও না, সুতরাং বোঝা যাচ্ছে 2 এবং 3 এরপর যে বাদ বাকি যে হাজার হাজার ন্যাচারাল নাম্বার আছে তারা আমার আনসারের মধ্যে আসবে না। সুতরাং এই কন্ডিশন অনুসারে আমার আনসার হবে 2 3 উপাদান বিশিষ্ট সেট। সুতরাং ক সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাবো 2 3। এখন তালিকা পদ্ধতিতে কিভাবে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় তার নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে ব্যাখ্যা, এটা তোমাকে বলে দিতে হবে। তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো কমা দিয়ে পৃথক করে লিখতে হয়। খ, ফাংশন অফ -2 এর মান তুমি প্রথমে বের করে নিবা। ফাংশন অফ এক্স এর সাথে তুলনা করে ফাংশন অফ -2 এর মান নির্ণয় করবা। অর্থাৎ উদ্দীপকের দেওয়া আছে ফাংশন অফ এক্স, তো তুমি বার করবা ফাংশন অফ -2। তাহলে এক্স এর পরিবর্তে -2, তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল ছিল এক্স কিউব, তুমি লিখবো -2 কিউব, প্লাস কে এক্স স্কোয়ার ছিল, আমি লিখবো কে -2 স্কোয়ার, -4 এক্স ছিল, আমরা এক্স এর পরিবর্তে -2 লিখবো -12। তাহলে আমরা ক্যালকুলেশন পাই 4k -12। এখন আমাকে বলছে যদি ফাংশন অফ -2 ইকুয়াল 0 হয়, যেহেতু ফাংশন অফ -2 ইকুয়াল 0, তাহলে এবং ফাংশন অফ -2 এর মান আমরা পেলাম 4k -12, তাহলে আমরা বলতে পারি 4k -12 ইকুয়াল 0 বা k ইকুয়াল 3। এইবার আমাকে যা প্রমাণ করতে হবে প্রশ্নের দ্বিতীয় অংশে বলছে প্রমাণ করতে হবে রুট কে। প্রমাণ করতে হবে রুট কে একটি অমূলদ সংখ্যা। তো আমরা কে এর মান যেহেতু 3 পেলাম, তাহলে এখন আমার উপর কাজটি হচ্ছে
প্রমাণ করতে হবে √3 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা দেখো একটু লজিক দেখো। প্রমাণ, আমরা জানি 1 কে স্কোয়ার করলে 1 হয়, 2 কে স্কোয়ার করলে কি হয় 4, √3 কে স্কোয়ার করলে কি হয় 3। তাহলে এই যে 3 সংখ্যাটি আছে এইটা এই 1 থেকে বড়, এই 4 থেকে ছোট। তাহলে লজিক হচ্ছে এই √3 এর মান এই 1 থেকে বড় হবে, এই 2 থেকে ছোট হবে। এটা আমাদের বর্তমানে স্টুডেন্টরা এই লজিকটা ব্যবহার করে না, অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লজিক। সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়। আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে √3 মান 1 অপেক্ষা বড় হবে, 2 অপেক্ষা ছোট হবে। তো 1 অপেক্ষা বড় এবং 2 অপেক্ষা ছোট তো কোনো পূর্ণ সংখ্যা নেই, এই জন্য আমরা বলবো সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়। তাহলে √3 মূলদ হতে পারে অথবা অমূলদ সংখ্যা হতে পারে। এবার সমস্ত সংখ্যাকে আমরা একটা ভিডিওতে বলেছিলাম, সমস্ত বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মূলদ, অপরটি হচ্ছে অমূলদ। আমি যদি কখনো প্রমাণ করতে পারি কোন একটি সংখ্যাকে যে এই সংখ্যাটি মূলদ নয়, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যায় যে এই সংখ্যাটি অমূলদ। আবার যদি আমি বলি এই সংখ্যাটি অমূলদ নয়, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যায় এই সংখ্যাটি মূলদ। এই লজিকটাই আমরা কাজে লাগাবো। ধরি √3 মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যার যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসারে √3 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। p/qটা আসলে কি? এই p এবং q এর একটা পরিচয় দিতে হবে। তুমি যদি লেখো a/b, তাহলে a/b এর পরিচয় দিতে হবে, কোনো সমস্যা নেই। তো প্রচলিতভাবে p/q ধরে, যেখানে p, q স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার, পরস্পর সহমৌলিক অর্থাৎ p এবং q এর মধ্যে কাটাকাটি যাবে না। যেমন 3, 4, 3, 5, 3, 7, কিন্তু 3, 6 হবে না, 2, 4 হবে না। এবং q অর্থাৎ হরের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা গ্রেটার দ্যান 1 হতে হবে। যেহেতু আমরা বলেছিলাম √3 ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়, তাহলে নিশ্চয়ই ভগ্নাংশ। এখন কিউর মান যদি তুমি 1 নিয়ে নাও, তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এই জন্য আমরা বলছি কিউর মান 1 থেকে বড়, তাইলে আর কখনো দেখবা পূর্ণ সংখ্যা হবে না এই কন্ডিশন অনুসারে। এখন যদি আমরা উভয়পক্ষকে স্কোয়ার করি, তাহলে আমরা পাই 3 = p²/q²। তাহলে আমরা উভয়পক্ষকে কিউ দ্বারা গুণ করলে কি পাই 3q = p²/q, অর্থাৎ উভয়পক্ষকে কিউ দ্বারা গুণ করব। 3 কে কিউ দ্বারা গুণ করলে হয় 3q, p²/q² কে যদি তুমি এখানে গুণ চিহ্ন দিয়ে একটা কিউ লেখো, কিউ এবং কিউ স্কোয়ারে কাটাকাটি করলে হয় কিউ। উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি। এগুলো কিন্তু ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো কিন্তু দিতে হবে। আমরা নর্মালি যখন সৃজনশীল ভাষা করি তখন এই ধরনের ব্যাখ্যা কখনো নোট, কখনো লিখি না, কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে লেখাটা খুব যুক্তিপূর্ণ এবং খুবই ভালো। এখন 3q স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা। আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম 3q = p²/q। এখন আমি বলতেছি 3q তো একটি পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? ওই যে আমরা বলছিলাম q greater than 1, p এবং q আমাদের স্বাভাবিক সংখ্যা নিতে হবে এবং সহমৌলিক সংখ্যা নিতে হবে এবং কিউর মান 1 থেকে বড় নিতে হবে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে মনে করো আমরা p এর মান নিলাম 2, কিউর মান নিলাম 3, তাহলে 3 × 3 হলো 9 পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q, p²/q আমরা উপরে যদি লিখি p এর মান 2, কিউর মান যদি 3 লিখি, তাহলে উপরে হয় 2 এর স্কোয়ার করলে 4, নিচে হয় 3, তাহলে 4/3 এটা কি পূর্ণ সংখ্যা হবে? এটা তো ভগ্নাংশ হয়ে যাবে। এবার আমরা বললাম 3q স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ pq সহমৌলিক, মানে কাটাকাটি যায় না, সহমৌলিক সংখ্যা। তাহলে কোন পূর্ণ সংখ্যাই কোন ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না। যে ভগ্নাংশ সংখ্যার লব এবং হর সহমৌলিক, স্বাভাবিক এবং হর 1 থেকে বড়, এই কন্ডিশনের উপর ভিত্তি করে এমন কোন ভগ্নাংশ সংখ্যা নেই যা কোনো পূর্ণ সংখ্যার সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে 3q p²/q এর সমান হতে পারে না, কারণ আমরা কিছুক্ষণ আগে বললাম এত একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এত পূর্ণ সংখ্যা নয়, কারণ pq সহমৌলিক সংখ্যা, কাটাকাটি যায় না। তো আমরা জানি কোনো পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যদি √3 মূলদ সংখ্যা হয়, তাহলে √3 কে p/q আকারে প্রকাশ করা যায়। কিন্তু এইখানে এসে আমরা একটা লজিক দিচ্ছি যে 3q not p²/q, তাহলে বোঝা যায়
√3 p/q আকারে নয়, কারণ √3 সমান p/q আমরা ধরে নিয়েছিলাম। যদি √3 সমান p/q হয় তাহলে 3q সমান p²/q হয়। আর আমরা কিছুক্ষণ পরে লজিক দিচ্ছি যে 3q p²/q এর সমান নয়, তাহলে বোঝা যায় √3 কে p/q আকারে আসলে ধরাই যাবে না। তাইলে কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করা না যায় তাহলে সে মূলদ সংখ্যা নয়। আর আমরা বলেছিলাম যদি প্রমাণ করতে পারি কোনো সংখ্যা মূলদ নয় তাহলে প্রমাণিত হয়ে যায় সে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার ডেফিনেশন অনুসারে √3 একটি অমূলদ সংখ্যা, কারণ অমূলদ সংখ্যার ডেফিনেশনে এরকম। এবার গ অংশটা আমরা বললাম ফাংশন অফ এ স্কোয়ার। আমাদের উদ্দীপকের সাথে মিলিয়ে আমাদের উদ্দীপকের মধ্যে 1 ছিল প্লাস উদ্দীপকের মধ্যে ছিল a³ তা আমাদের এর পরিবর্তে আমরা লিখলাম a স্কোয়ার। এই a স্কোয়ারটা এখানে a ছিল, এর পরিবর্তে আমরা a স্কোয়ার বসিয়ে দিয়েছি, আর এখানে কিউব ছিল, আবার এখানে ছিল a⁶, আমরা এর পরিবর্তে বসিয়ে নিলাম a স্কোয়ার, আবার নিচে ছিল a³, তাহলে এর পরিবর্তে আবার a স্কোয়ার, তাহলে এখানে হয় a⁶, এখানে a⁴, এখানে হয় a⁶। এবার রাইট হ্যান্ড সাইড আমরা আবার এর পরিবর্তে a⁻² লিখব, a⁻²। এবার ইনভার্সের কাজটা আগে করতে হবে, অর্থাৎ ঋণাত্মক সূচকের কাজটা আগে করতে হবে। a⁻² কে আমরা লিখব 1/a²। আগেই কিন্তু -2 আর 3 গুণ করে নিও না, ইনভার্সের কাজটা আগে করবা। a⁻² হচ্ছে 1/ অর্থাৎ a স্কয়ারের a⁻² এর অর্থ হচ্ছে a স্কয়ার এর বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে a⁻² কে লেখা যায় 1/a², এটা 1/a², পাওয়ারগুলো যা ছিল তাই লিখলাম। এখন আমরা যদি পাওয়ারের পরে গুণ দেই তাহলে 1 এর পাওয়ার 3 হলে 1, আবার এখানে এর পর 2 এবং 3 গুণ করলে হবে 6, অনুরূপভাবে 2 এবং 6 গুণ করলে হবে 12, আর এখানে হবে 1 এর পাওয়ার 3 হলে 1, এর পর কত হবে 2 এবং 3 গুণ করলে 6। এবার কিন্তু আমরা লবের মধ্যে লসাগু করতে পারি, আর হর যেভাবে আছে সেভাবে থাকবে। দেখো লবের মধ্যে আমরা লসাগু করার পর এইভাবে পেলাম, এরকম পেলাম লসাগু a⁻12। তো a⁻12 দিয়ে আমরা 1 কে গুণ করেছিলাম, a⁻12 হলো, মাঝখানে ছিল a⁻1/a⁶। তো a⁻6 দিয়ে a⁻12 কে মাঝখানে a⁻12 কে ভাগ করলো a⁻12, a⁻12 দ্বারা উপরের 1 কে গুণ করেছি a⁻6 প্লাস লাস্টে ছিল 1/a⁻12, a⁻12 দিয়ে a⁻12 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1, আর নিচে যা আছে তাই। এবার ভগ্নাংশের নিয়ম অনুসারে এটা একটা মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ, জটিল ভগ্নাংশ বা জটিল ভগ্নাংশ। ভগ্নাংশের নিয়ম অনুসারে আমরা এই ভগ্নাংশটি উল্টিয়ে দিব, অর্থাৎ লবের মধ্যে যে ভগ্নাংশটা থাকবে সেটা আগে লিখব। দেখো এইভাবে আগে লিখলাম, গুণ দিয়ে হরের মধ্যে যে ভগ্নাংশটা থাকবে তা উল্টে যাবে, অর্থাৎ হরের ভগ্নাংশের হর হয়ে যাবে নতুন ভগ্নাংশের লব, হরের ভগ্নাংশের লব হয়ে যাবে নতুন ভগ্নাংশের হর। বাস 1 দিয়ে a⁻12 কে গুণ করলে এই যে a⁻6 দিয়ে a⁻12 কে কাটলাম, a⁻6 হলো, আর উপরে এখানে যা আছে তা সাজিয়ে লিখলাম। পরে দেখা যায় লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। উঠিয়ে নাও। একটা অংশ রিপিট হয়ে গেল। এবার সৃজনশীল প্রশ্ন 2 দেখো, আমাদের উদ্দীপকের মধ্যে এই ধরনের চিত্রগুলো দেওয়া আছে, এই ধরনের চিত্রগুলো দেওয়া আছে, চিত্রগুলো একটু দেখে নাও, আমি একটু স্টে করছি। এবার তোমাকে প্রশ্ন করছে ক এর মধ্যে প্রশ্ন ছিল কয়ের প্রশ্নের সমাধানের জন্য আমাদের কয়ের প্রশ্নটা, অর্থাৎ তোমরা কয়ের মধ্যে যে প্রশ্নটি পাবে সেই প্রশ্নটি আমি সরাসরি আনসার করে দিচ্ছি। কয়ের মধ্যে আমাকে প্রশ্ন করা হয়েছিল বিসি এর দৈর্ঘ্য কত। হ্যাঁ, প্রশ্নটা মনে হচ্ছে কয়ের মধ্যে আমাকে প্রশ্ন করেছিল বিসি এর দৈর্ঘ্য কত। চিত্রের দিকে একটু তাকাও,
আমাকে কয়ের মধ্যে প্রশ্ন করছে বিসি এর দৈর্ঘ্য কত। এবার সবাই লক্ষ্য করো, এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার, আবার এই জি থেকে এ পর্যন্ত হচ্ছে 12 সেন্টিমিটার। এইখানে আর এখানে কিন্তু 90 ডিগ্রির চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তাইলে এই আমরা যদি ডি এর মান যদি 5 সেন্টিমিটার হয়, আর এই সি বিন্দু থেকে যদি আমরা এ বি রেখাংশের উপর একটা লম্ব আঁকি, তাহলে সেই লম্বের দৈর্ঘ্যটা কত হবে জানো? সেই লম্বের দৈর্ঘ্যটা হবে এই 12 সেন্টিমিটার থেকে এই 5 সেন্টিমিটার বাদ দিলে যা হবে তা। লজিকটা দেখো, এখানে একটা লম্ব আঁকলাম, এই লম্বের একটা নাম দিলাম এল। তাহলে সি এল এর মান, সবাই খেয়াল করো, এ জি এর মান হবে এই সি এল এর দৈর্ঘ্য প্লাস ডিই এর দৈর্ঘ্যের সমান। তো ডিই এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এ জি এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বা সেন্টিমিটার। তাহলে আমাদের সি এল এর মান কত হবে? সি এল এর মান হবে আমাদের 7 সেন্টিমিটার, অর্থাৎ এই 12 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার বাদ দিলে যা হয়, এই যে সি এল এর দৈর্ঘ্য হবে, অর্থাৎ সি থেকে এ বি এর উপর সি এর লম্ব আঁকি। একটু ড্রয়িং করতে হবে তোমার নিজেকে, কয়ের মধ্যে এই চিত্রটা আঁকতে হবে, যদিও সময় লাগবে, কিন্তু কিছুই করার নেই, অ্যাসাইনমেন্ট। তুমি হয়তো ভাবতেছো কয়ের নাম্বার 2, না, কয়ের নাম্বার 2 এমন কোনো চিন্তার কারণ নাই, সম্পূর্ণ কাজের উপর একটা নাম্বার বা একটা গ্রেডিং। এই জন্য কয়ের মধ্যে যে কাজ আছে কাজটা করতে হবে। সি থেকে এ বি এর উপর সি এর লম্ব আঁকি, উদ্দীপকের চিত্র অনুসারে এই সি এল, এবার তোমাকে একটু অনুধাবন চিন্তা ভাবনা করতে হবে যে সি এল এর মান কত হতে পারে। এই সি এল এর মান হবে এই 12 সেন্টিমিটার থেকে এই 5 সেন্টিমিটার বিয়োগ করলে যা হয় তা। এবং এই বি এল এর দৈর্ঘ্য কত হবে, বি থেকে এল এর দৈর্ঘ্য কত হবে, এটা হবে এই সম্পূর্ণ এ বি এর দৈর্ঘ্য থেকে, এই এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 15 থেকে এই 7 সেন্টিমিটার, আর এই দিকটা কত হবে, এই দিকটা হবে এই এটুকের সমান, এই যে এটুকের সমান। আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল এরকম, অর্থাৎ এখানে একটা কন্ডিশন আছে যে চিত্রের মধ্যে ডিই এবং ইজি বা জিই সমান। চিত্রের মধ্যে একটা এই ধরনের একটা চিত্র যে উদ্দীপকের মধ্যে প্রশ্নের দেওয়া থাকে, সেখানে আছে ডিই আর জিই সমান। তো ডিইর মান হলো 5 সেন্টিমিটার, তাহলে জিইর মান কত, জিইর মান 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এই বিএল এর দৈর্ঘ্য হবে এই 15 সেন্টিমিটার থেকে, অর্থাৎ এবি থেকে আমরা বাদ দিব এই 7 সেন্টিমিটার, আর এইখানটা যে 5 সেন্টিমিটার পাবো তা। বিসিএল সমকোণী ত্রিভুজ, তাহলে বিএল এর মান পেলাম 15 বিয়োগ 7 যোগ 5, 3 সেন্টিমিটার। তাহলে এই বিএল এর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। এটা হবে সম্পূর্ণ এবি থেকে, মানে 15 থেকে এখানে যে 7 আছে এই 7 বিয়োগ, এবং এইখানে যে জি দৈর্ঘ্য আছে এই জি দৈর্ঘ্য বাদ। আবার ওই প্রশ্নটার মধ্যে দেওয়া আছে জিই এর মান ডিই এর সমান। তো ডিই এর মান তো 5, তাহলে জিই এর মানও 5। তোমার কাছে যখন প্রশ্নটা যাবে তখন দেখবে এখানে ছোট্ট করে লেখা আছে চিত্রে ডিই সমান জিই। তাহলে এবার আমাদের এই ত্রিভুজটা যেহেতু আমরা লম্ব আঁকছি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, আর এটা হয়ে গেল অতিভুজ। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো, বিসিএল সমকোণী ত্রিভুজে বিসি অতিভুজ। পিথাগোরাসের সূত্র থেকে পাই, কি পাই, বিসি স্কোয়ার সমান বিএল স্কোয়ার প্লাস সিএল স্কোয়ার। তাহলে বিএল এর মান পেলাম আমরা 3, সিএল এর মান 7, তাহলে আমরা পাই 58। এখন বিসির মান হবে √58 সমান হবে 7.616 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা একটু হাইলাইট করে লিখলাম বিসি সমান এত সেন্টিমিটার প্রায়। এখন আমাকে ক্ষয়ের মধ্যে বলছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত। খ, উদ্দীপকের চিত্র থেকে পাই ইএফজি অর্ধবৃত্তের ব্যাস। আমরা যে চিত্রটা আঁকলাম সেই চিত্রটার দিকে আবার তুমি তাকিয়ে দেখো, ইএফজি হচ্ছে একটা অর্ধবৃত্ত, ইএফজি, অর্থাৎ এখানে চিত্রের মধ্যে ইএফজি একটা বৃত্ত আঁকা আছে। তাহলে ইএফজি যদি আমরা বিবেচনা করি তাহলে সে হয়ে যায় অর্ধবৃত্ত। এই জন্য আমরা লিখলাম ইএফজি অর্ধবৃত্তের ব্যাস জিই সমান হলো ডিই। এটা আমার উদ্দীপকের মধ্যে কন্ডিশনটা দেওয়া আছে, এখানে চিত্রের পাশে লেখা আছে ডিই সমান জিই।
তাই আমি লিখলাম ডিই, জিই সমান ডিই। তো ডি এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। তোমরা যখন প্রশ্নটা হাতে পাবে তখন চিত্রের পাশে দেখবে লেখা আছে জিই, প্রথম চিত্রে জিই সমান ডি, এটা কন্ডিশন দেওয়া আছে। অর্ধবৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা ব্যাস যদি পাই 5 সেন্টিমিটার, এখন ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর এর মান হবে 5/2, 2.5 সেন্টিমিটার। তাহলে ইএফজি সম্পূর্ণ বৃত্তের পরিধি। এখন সবাই খেয়াল করো, আমরা যদি ইএফজি অর্ধবৃত্ত বিবেচনা করি তাহলে তার ব্যাসার্ধ কত পেলাম? 2.5 সেন্টিমিটার। এখন আমি যদি বলি ইএফজি সম্পূর্ণ বৃত্ত, তাহলে তার ব্যাসার্ধ কত হবে? একই ব্যাসার্ধ। অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তচাপের ব্যাসার্ধ এক কথাই। তাহলে ইএফজি সম্পূর্ণ বৃত্তের পরিধি হচ্ছে 2πr। মান পেলাম আমরা কত? 15.708 সেন্টিমিটার। এখন যদি বলে অর্ধবৃত্ত, ইএফজি অর্ধবৃত্তের পরিধি, তাহলে এটার অর্ধেক, মান কত হবে? 7.854 সেন্টিমিটার। একটু উঠিয়ে নাও, আমরা চলে আসতেছি সমাধানের দিকে, প্রায় শেষের দিকে। সিদ্ধান্ত, ইএফজি অর্ধবৃত্তের পরিধি 7.854 সেন্টিমিটার। এবার আমাকে গয়ের মধ্যে প্রশ্ন করবে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত? একটু জটিল কাজ, সবাই খেয়াল করো। উদ্দীপকের চিত্র থেকে পাই এ বি সি ডি ই এফ জি ক্ষেত্রটিতে এ বির মান 15 সেন্টিমিটার, বিসির মান আমরা কিছুক্ষণ আগে বের করলাম 7.616 সেন্টিমিটার, সিডির মান আমার উদ্দীপকে দেওয়া আছে 7 সেন্টিমিটার, ডিইর মান উদ্দীপকের চিত্রের মধ্যে দেওয়া আছে 5 সেন্টিমিটার, এজির মান উদ্দীপকের চিত্রের মধ্যে দেওয়া আছে 12 সেন্টিমিটার, এবং ইএফজি বক্ররেখাটির দৈর্ঘ্য, অর্থাৎ কিছুক্ষণ আগে যে আমরা অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করছি, অর্ধবৃত্তের পরিধি, এই যে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত, সেই অর্ধবৃত্তের পরিধির দৈর্ঘ্য ইএফজি এর মান 7.854 সেন্টিমিটার। তাহলে এ বি সি ডি ই এফ জি ক্ষেত্রটির পরিসীমা হবে এবি বাহুর দৈর্ঘ্য প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য প্লাস সিডি বাহুর দৈর্ঘ্য প্লাস ডিই বাহুর দৈর্ঘ্য প্লাস ইএফজি অর্ধবৃত্তের পরিধির দৈর্ঘ্য প্লাস এজি বাহুর দৈর্ঘ্য। সবগুলো মান বসিয়ে দিয়ে আমরা পেলাম 54.47 সেন্টিমিটার প্রায়। এবার সিদ্ধান্ত নিলাম এ বি সি ডি ই এফ জি ক্ষেত্রটির পরিসীমা 54.47 সেন্টিমিটার প্রায়। এ বি সি ডি ই এফ জি অসম, দ্বিতীয় অংশ, আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে ক্ষেত্রফল কত। তাহলে এ বি সি ডি ই এফ জি অসম আকৃতির ক্ষেত্রটিকে, আমাদের প্রথম চিত্র যে দেওয়া থাকবে সেটা একটা অসম আকৃতির ক্ষেত্র, সেটা বিভিন্ন অংশ বিভিন্ন রকমের। একটি অংশ আছে আয়তাকার বা ট্রাপিজিয়াম আকৃতিরও আছে, বর্গাকার আছে, বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার আছে। তাহলে আমরা কি লিখলাম? এই ক্ষেত্রটিকে আমরা বিভিন্ন অংশে বিভক্ত করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন দেখো, এই চিত্রটাকে আমাদের নিজের মতো করে আরেকটু ড্রয়িং করতে হবে। প্রথম চিত্রটা ছিল এই সিএল, তো আমরা আগে লম্ব এঁকেছিলাম। এইবার সিডি রেখাকে এদিকে বর্ধিত করব। তাইলে এই সিডি রেখা কিন্তু অঙ্কন অনুসারে যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সুতরাং এই রেখাটি এবং এই রেখাটি এবং এই রেখাটি সমান্তরাল। সুতরাং এই সিডি রেখাকে যদি আমরা এদিকে একটু বর্ধিত করি, তাইলে যেই আমরা এখানে নতুন একটা নাম যদি দিই এম, তাইলে এই সি এম রেখা আর এল রেখা কিন্তু সমান হবে। এটা আমরা প্রমাণ করতে পারবো, কিন্তু এখানে আমাদের প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে সামনে অগ্রসর হই, সিডি কে বর্ধিত করি, উহা এজি কে এম বিন্দুতে সেট করে। ফলে এ বি সি ডি ই এফ জি অসম আকৃতির ক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হলো। একটি ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ আকৃতির, যা সমকোণী ত্রিভুজ। একটি হচ্ছে আয়তাকার, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অটোমেটিক উৎপন্ন হবে। আর এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে লম্বা আমরা এঁকেছিলাম। আর এই দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল। সেগুলো হলো বিসিএল সমকোণী ত্রিভুজ, এ এম সি এল আয়তক্ষেত্র, এ এম সি এল একটি আয়তক্ষেত্র, এমডিইজি বর্গ,
এম ডি ই জি বর্গ, ই এফ জি অর্ধবৃত্ত, ই এফ জি অর্ধবৃত্ত। তুমি যদি এইভাবে এদিকটা ড্রয়িং করতে না চাও তাহলে এই রেখাটাকে এক্সটেনশন করলে, অথবা এইখানটা যদি এইভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকো তাহলে এখানে একটা আয়তক্ষেত্র পাইবা, অথবা তাও যদি না করো তাহলে এইখানটা ড্রয়িং করে এ বি সি এম কে তুমি ট্রাপিজিয়াম হিসাবেও ঘোষণা দিতে পারবে। ট্রাপিজিয়ামের ডেফিনেশন অনুসারে এ বি সি এম একটা ট্রাপিজিয়ামও হয়ে যায়। তবে এই এম ডি ই জি হবে একটা বর্গ, আর ই এফ জি তো অর্ধবৃত্ত আমরা স্বীকার করে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? বিসিএল সমকোণী ত্রিভুজের উচ্চতা সিএল 7 সেন্টিমিটার, ভূমি বিএল 3 সেন্টিমিটার, ক্ষেত্রফল হলো 10.5 সেন্টিমিটার। যা ক্যালকুলেশন গুলো দেওয়া আছে তোমরা একটু উঠিয়ে নাও, ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, তোমরা ভিডিওটা থামিয়ে একটু লিখে নাও, আমি কথা কম বলছি। এবার দ্বিতীয় চিত্র সৃজনশীল 3, সেখানে কয়ের মধ্যে আমাকে প্রশ্ন করেছিল যে ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো ও পি কিউ একটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল কত এটা আমাকে চেয়েছিল। তাহলে এখানে সুষম ক্ষেত্র পি কিউ আর এস টি ইউ ভি, যার কেন্দ্র ও, ক্ষেত্রটি থেকে 8টি, এটা হচ্ছে 8টি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। এই যে প্রত্যেকটা এখানে 4 সেন্টিমিটার দেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার তোমাকে বিবেচনা করতে হবে। তাহলে এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটা ও পি কিউ এর দুইটা বাহু আমরা সমান পেয়ে গেলাম। তাই আমরা ঘোষণা করতে পারি যে সে সমদ্বিবাহু ত্রিভুজ। কখনো কখনো সমবাহু ত্রিভুজ হবে, কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তবে আমরা সমবাহু ত্রিভুজ ডাইরেক্ট বলবো না, বললে কখনো কখনো হবে, কখনো কখনো ভুল হতে পারে। কিন্তু আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলে ডিক্লেয়ার দিই তাইলে আর ভুল হবে না, কারণ সমবাহু ত্রিভুজকেও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। এটা লজিক। তাহলে সুষম ক্ষেত্র পি কিউ আর এস টি ইউবিডব্লিউ, যার কেন্দ্র ও, ক্ষেত্রটি থেকে 8টি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়, যা এবং কেন্দ্রস্থ কোণ 8টি সমান ভাগে বিভক্ত হয়। যেহেতু ক্ষেত্রটি সুষম ক্ষেত্র, তাহলে এই যে কোণগুলো আছে সবগুলো কোণ সমান হবে। তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে? আমরা যদি সম্পূর্ণ এক রাউন্ড আসি তাহলে কিন্তু 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান হবে 8 দিয়ে ভাগ করব। তাহলে ত্রিভুজ ওপি কিউ এস সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই বাহুটিকে আমরা এ ধরলাম, এই বাহুটিকে বি ধরলাম। তাহলে এর মানও 4, বি এর মানও 4 সেন্টিমিটার। আর এই কোণটাকে আমরা একটা নাম দিলাম থিটা। থিটা সমান পি ও কিউ সমান 360 ডিগ্রি বাই 8 সমান 45 ডিগ্রি। এখন আমরা জানি ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তাহলে ও পি কিউ এর ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। মানগুলো বসিয়ে দিলাম, 5.657 বর্গ সেন্টিমিটার প্রায়। এবার আমাকে ক্ষয়ের মধ্যে বলছিল সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই লক্ষ্য করো, যেহেতু সুষম অষ্টভুজ ক্ষেত্রটি, অর্থাৎ যে আমাদের বহুভুজটি যেটা দেওয়া আছে সেটা একটা সুষম অষ্টভুজ ক্ষেত্র, সেটা এই নামে অভিহিত, থেকে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। সবসময় মনে রাখবা, সুষম ক্ষেত্র থেকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়। সেটা যতটি ত্রিভুজ হোক, যত বাহু বিশিষ্ট সুষম ক্ষেত্র ততটি ত্রিভুজ উৎপন্ন হবে এবং প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, এবং প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4√2 সেন্টিমিটার। কিছুক্ষণ আগে যে আমরা এ ও ওপি কিউ এর ক্ষেত্রফল পেয়েছিলাম 4√2 বা দশমিকে নিয়েছিলাম, সেখান থেকে আমরা 4√2 অর্থাৎ রুট দিয়ে লিখলাম যে তার ক্ষেত্রফল 4√2 বর্গ সেন্টিমিটার। তাহলে যেহেতু 8টা ত্রিভুজ উৎপন্ন হলো, তাহলে সুষম অষ্টভুজ ক্ষেত্র এত, এর ক্ষেত্রফল হবে 8 ইন্টু এত, অর্থাৎ 45.255। তুমি হয়তো বলতেছো ক্ষয়ের কাজটা এত ছোট, আসলে কোনটা ছোট আর কোনটা বড় সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, অ্যাসাইনমেন্টের বৈশিষ্ট্য এটা। কিন্তু এটা দিয়ে যদি সৃজনশীল প্রশ্ন করতো তাহলে নিশ্চয়ই আরো কাজ দিত। সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি এভাবেই সাজানো হয়, কখনো ছোট কাজ, কখনো বড় কাজ। একটু উঠিয়ে নাও। এবার গয়ের মধ্যে তুমি আসো, দেখো সেখানে তোমাকে কি বলেছে। তোমাকে এখানে গয়ের মধ্যে বলেছে
অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো? সবাই খেয়াল করো তো, আসলে কি আমরা যখন গণিতে সৃজনশীল প্রশ্নের আনসার করতে যাই তখন কি এই ধরনের প্রশ্ন কখনো পাই? যে এটা কিন্তু একটা রচনামূলক প্রশ্নের মতো, এখানে তোমার মতামত ব্যক্ত করতে হবে। এই গণিতের আনসারের মধ্যে কিন্তু সাধারণত এই ধরনের প্রশ্ন আসে না, তাহলে অ্যাসাইনমেন্টের মধ্যে দিল কেন? তাহলে এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে সৃজনশীল প্রশ্ন আর অ্যাসাইনমেন্ট দুটা জিনিস পুরোপুরি এক নয়। অ্যাসাইনমেন্টগুলো এই ধরনের হয়, আর সৃজনশীল প্রশ্নগুলো নিশ্চয়ই এখানে তোমাকে কোনো একটা গাণিতিক কাজ দিত, কিন্তু এখানে তোমাকে বলছে তোমার মতামত দেওয়া, তুমি কি মনে করো, এখানে যুক্তি দিতে হবে। সবাই খেয়াল করো, আমি যুক্তিগুলো এইভাবে দিলাম। অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর বলে আমি মনে করি। এভাবে তোমার মতামতটা আগে ব্যক্ত করতে হবে, তারপর তুমি লজিক দিবা। সুষম বহুভুজের মাত্রাগুলো সমান হয়, অর্থাৎ তার বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। সুষম বললেই তার বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এটা তুমি মাথায় রাখতে হবে। কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রের বিভিন্ন অংশের মাত্রা সমান নয়, এর বিভিন্ন অংশ বিভিন্ন আকৃতির হয়। যেমন আমাদের উদ্দীপকের প্রথম চিত্রে অনিয়মিত আকৃতির একটি ক্ষেত্র দেওয়া আছে, তার বিভিন্ন অংশের বাহুর দৈর্ঘ্য কি সমান? কিন্তু দ্বিতীয় চিত্রের একটি সুষম অষ্টভুজ, সেখানে কিন্তু বাহুর দৈর্ঘ্যগুলো সমান। আচ্ছা দেখো, ফলে তাকে বিভিন্ন অংশে বিভক্ত করে প্রত্যেক অংশকে নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্রে পরিণত করে প্রত্যেক অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। অতঃপর বিভিন্ন অংশের ক্ষেত্রফল একত্রে যোগ বা বিয়োগের মাধ্যমে প্রদত্ত অনিয়মিত ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যায়, যা তুলনামূলক কঠিন। উদ্দীপকের প্রথম চিত্রের অনিয়মিত আকৃতির ক্ষেত্রটি তার উৎকৃষ্ট প্রমাণ। আমরা প্রথম চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে দেখো কতগুলো অংশের ক্ষেত্রফল নির্ণয় করছি। তাহলে অনিয়মিত আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য স্পেশাল কোনো সূত্র নাই, বরং তার বিভিন্ন অংশ, একটা ছিল সমকোণী আকৃতির সমকোণী ত্রিভুজ, একটা ছিল আয়তক্ষেত্র, একটা ছিল বর্গক্ষেত্র, একটা ছিল অর্ধবৃত্ত, এই ধরনের বিভিন্ন অংশ হয়। তাহলে বিভিন্ন অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বিভিন্ন সূত্র। আবার অপরদিকে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য নির্দিষ্ট জ্যামিতিক সূত্র রয়েছে, যা যা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে আছে, যা প্রয়োগ করে সহজে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। অনেক সময় সুষম বহুভুজকে বিভিন্ন অংশে বিভক্ত করলে ছোট ছোট সমান ক্ষেত্রফল বিশিষ্ট নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্র উৎপন্ন হয়। যেমন আমাদের দ্বিতীয় চিত্রের মধ্যে আমরা 8টা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়েছিলাম এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এবং একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা তাকে 8 দিয়ে গুণ করে সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়েছিলাম। সেক্ষেত্রে ছোট আকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে প্রাপ্ত ফলকে অংশের সংখ্যা দ্বারা গুণ করে সহজে সুষম বহুভুজটির ক্ষেত্রফল পাওয়া যায়। উদ্দীপকের দ্বিতীয় চিত্রের সুষম বহুভুজটি তার উৎকৃষ্ট প্রমাণ। একটু ভিডিওটা থামিয়ে তোমরা একটু নোট করে নাও। আবার সুষম বহুভুজ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বলে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে, আমাদের টেক্সট বইয়ের মধ্যে এই সূত্রটা দেওয়া আছে, জানা থাকলে n²/4 cot 180 ডিগ্রি বাই n, এই সূত্রটি প্রয়োগ করে অতি সহজে সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়। যে কোনো বাহু বিশিষ্ট সুষম ক্ষেত্র হোক, সেটা হোক সমবাহু ত্রিভুজ, হোক বর্গক্ষেত্র, হোক 100 বাহু বিশিষ্ট 1 কোটি বাহু বিশিষ্ট সুষম ক্ষেত্র, এই সূত্রটি প্রয়োগ করে সমস্ত সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। সেটা সুষম অষ্টভুজ হোক, ষড়ভুজ হোক, পঞ্চভুজ হোক, 10 বাহু বিশিষ্ট হোক, 100 বাহু বিশিষ্ট হোক। কিন্তু অনিয়মিত আকৃতির ক্ষেত্রের বিভিন্ন অংশ, ত্রিভুজ, আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, কখনো উপবৃত্তাকার, কখনো অধিবৃত্তাকার বা আরো বিভিন্ন রকমের হয় বলে
এর ক্ষেত্রফল নির্ণয় করার এ ধরনের কোনো নির্দিষ্ট সূত্র নেই। কথাটা সত্য। সহজে সুষম বহুভুজটির ক্ষেত্রফল পাওয়া যায়। উদ্দীপকের দ্বিতীয় চিত্রে সুষম বহুভুজটি তার উৎকৃষ্ট উদাহরণ। সর্বোপরি আমি মনে করি অনিয়মিত আকৃতির ক্ষেত্র অপেক্ষা সুষম বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর। আমাদের অ্যাসাইনমেন্ট লেখা শেষ। আজকের অ্যাসাইনমেন্টটা অনেকগুলো কাজ, এই জন্য ভিডিওটাকে চেষ্টা করেও আর ছোট করা গেল না। আমি চেষ্টা করেছিলাম কথা না বলে শুধু ধারাবাহিকভাবে ছবিগুলো দেখিয়ে যেতে, কিন্তু কিছু কিছু কথা না বললেই নয়। আর সবগুলো ছবি অনেক সময় ধরে দেখালে, পেজগুলো অনেক সময় ধরে দেখালে তোমাদের ভিডিও আরও লম্বা হয়ে যাবে। এই জন্য তোমরা ভিডিওগুলোকে থামিয়ে থামিয়ে প্রয়োজনীয় অংশ নোট করে নিবে। এত পরিশ্রম করে আমি তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করি, তাই তোমাদের কাছে একটি আবেদন। আমার গতকালের কেমিস্ট্রির যে অ্যাসাইনমেন্টটা প্রায় 18K ভিউজ হয়েছে, যা আমার স্বপ্নের বাইরে। আমি খুব খুশি হয়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে সেখানে লাইক একটু কম হয়েছে। কমেন্ট লিখতে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এই লাইনটা বুঝি না স্যার, এই দু একটা শব্দ লিখলেও তো কমেন্ট হয়ে যায়। আর সাবস্ক্রাইব কি করা যায় না? সবার সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমরা পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটি কিছুক্ষণ পরেই শুরু করে দিব, ভিডিও বানানোর কাজ শুরু করে দিব এবং দ্রুত গতিতে দিয়ে দিব, এবং ধারাবাহিকভাবে অন্যান্য সকল অ্যাসাইনমেন্টগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দাবি রইল সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকেন।